ডাকসু হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে নির্বাচনী প্রচারণা। এতে আমরা দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের মধ্যে, কিন্তু কোনো প্রকার সহিংসতা যেখানে ছিল না, যেটিকে অনেকেই বলছেন নির্বাচনের সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো, কারণ আমরা জানি রাত পোহালেই ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি উপস্থিত আছেন। আমাদের ডান পাশে রয়েছেন মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, যিনি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, স্বতন্ত্রভাবে তিনি লড়ছেন। আমাদের আরেক পাশে রয়েছেন মিতু আক্তার, তিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের হয়ে লড়ছেন। তিনি যে পদে লড়ছেন সেটি কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে একটু মুসাদ্দেকের কাছে জানতে চাই। মুসাদ্দেক, একটু আপনি বলবেন, আমরা দেখছি যে আমরা দেখছি গতকাল পর্যন্ত ভোটের যে নির্বাচনী প্রচারণা ছিল সেটি শেষ হয়েছে ইতিমধ্যেই গতকালই, কিন্তু আমরা দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগ সেখানে ছিল। আমরা দেখেছি কোনো প্রকার সহিংসতা হয়নি, যেটি একেবারেই বিরল আমরা বলতে পারি। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? নির্বাচনের পরিবেশ নিয়ে যদি আপনি একটু বলতেন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যতগুলো ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দেখা যায় ম্যাক্সিমাম ডাকসু নির্বাচনেই কোনো না কোনোভাবে সহিংসতার ঘটনা ঘটেছে প্রচারণা চলাকালে। আমরা দেখেছি ডাকসু নির্বাচন 1990 যথাসম্ভব মনে পড়ে, সেই ডাকসু নির্বাচন প্রচারণা চলাকালে বোম্বিংয়ের ঘটনা ঘটেছে, অনেকের পা উড়িয়ে গিয়েছে, এরকম ঘটনা আমরা শুনেছি। গুলি ছোড়া ইত্যাদি তো অহরহর ঘটনা ছিল, নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বটে বাংলাদেশের ইতিহাসে সবথেকে ব্যতিক্রম ছাত্র সংসদ নির্বাচন এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে প্রচারণার সময় চলে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। কোনো পারস্পরিক সংঘাত বা কোনো বিভেদ, কোনো ধরনের মারামারি হানাহানি, এই ধরনের কোনো বিষয় আমরা দেখিনি। কথার কাটাকাটি হয়েছে, কথার লড়াই হয়েছে, যুক্তির লড়াই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সহিংসতার পরিস্থিতি দেখেন, যেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নতুন এক মাইল ফলক হয়ে থাকবে। নিশ্চয়ই। মিথু, আপনি একটু বলবেন, আপনারা তো জুলাই গণ অভ্যুত্থানে, মুসাদ্দেক আপনারা সবাই জুলাই গণ অভ্যুত্থানে লড়েছেন। আপনার কি মনে হয় না যে জুলাই গণ অভ্যুত্থান যে হয়েছে জুলাই, এর মধ্য দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর ডাকসু এবং এরকম একটি গণতান্ত্রিক পরিবেশ ডাকসুর মধ্য দিয়ে দেশে দীর্ঘদিন পরে ফিরে এলো, তাই নয় কি? এবং আরেকটি বিষয় একটু বলবেন আমাদেরকে, যে আমরা যে প্রার্থীদেরকে এখন সামনে দেখছি, যদি ডাকসু হতো, জুলাই যদি না হতো, তাহলে হয়তো এই প্রার্থীদেরকে আমরা সামনে হয়তো নাও দেখতে পেতাম। আপনি কিভাবে দেখছেন এবারে ডাকসুকে? কালকে তো ভোট। প্রথমত আপনি যেটা বললেন যে জুলাই আগস্টের পরবর্তী সময় কিন্তু আমরা আসলে এটাই চেয়েছিলাম, যে এরকম একটা গণতান্ত্রিক সহাবস্থানের পরিবেশ তৈরি হবে ক্যাম্পাসে, এবং সবাই একসাথে রাজনীতি করবে, যে যেদিকে মতাদর্শ নিয়ে যেতে চায় সেভাবে নিয়ে চলবে। আপনি জানেন যে এবার কিন্তু রেকর্ড করা প্রার্থী হচ্ছে যে ডাকসু নির্বাচন করছে, কারণ তারা আসলে ওই রকমের সেফ ফিল করছে বলেই কিন্তু এবারে ডাকসুতে তারা প্রার্থিতা করছে। তো আমি বলতে চাই যে এই যে জুলাই আগস্টের পরবর্তী সময়ে আপনি জানেন যে এর আগে যতগুলো ডাকসু হয়েছে, প্রত্যেকটা ডাকসুতে আমরা দেখতাম যে দলীয় সরকারের আন্ডারে ডাকসুটা হয়েছে, এবং সেখানে শুধুমাত্র একটা দল কেন্দ্রিক একটা ছাত্র সংগঠনকে প্রায়োরিটাইজ করা হতো, এবং অন্য প্রার্থীদেরকে আসলে ওইভাবে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত দেওয়া হতো না। কিন্তু এবারে ডাকসুতে আসলে সবাই যেভাবে দাঁড়িয়েছে, স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালিয়েছে, যার মতো অনেক প্রচারণা চালিয়েছে, সেই জায়গাতে এত সুন্দর একটা সহাবস্থান ছিল। এবং আপনারা জানেন যে আগামীকাল ডাকসু, কিছু সংখ্যার জায়গা থাকলেও আমার মনে হয় যে এমন সুন্দর পরিবেশ মনে হয় অন্য কোনো ডাকসুতে আসলে ছিল না। সব কিছুর উপরে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশটা জিয়ে থাকুক, আমরা যেন এই পরিবেশটা রক্ষা করতে পারি, এই সৌভাগ্য যেন আসলে আমাদের হয়। আপনার কাছে আরেকটা বিষয়, কিন্তু আমরা দেখি যে নির্বাচনকে নিয়ে নানা রকম সাইবার বুলিং, নোংরামি, সেগুলো কিন্তু হয়েছে। আমরা দেখলাম যে আজকেও দুটি বড় প্যানেলের যারা প্রার্থী, তারা কিন্তু অভিযোগ এনেছে যে তাদের ফেসবুক আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হয়েছে। এই ধরনের নোংরামিগুলো হয়েছে। আপনি নিজেও প্রার্থী, নারী প্রার্থী, আপনাকে নিয়েও নিশ্চয়ই সাইবার বুলিং হয়েছে, আমরা যতটুকু জানি। আপনি এগুলো নিয়ে কিছু বলবেন? আসলে দেখেন যে 2 দিন আগে কিন্তু আমাদের চিফ রিটার্নিং অফিসার যিনি জসিমউদ্দিন স্যার, উনি কিন্তু বলেছেন যে উনি এই সাইবার বুলিংয়ের বিপক্ষে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে এবং সোচ্চার থাকবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দৃশ্যত কোনো পদক্ষেপ দেখতে পাইনি। এটা আসলে আমি চাই যে এই পদক্ষেপ যেন দৃশ্যমান হয়, এবং আমরা যেন এই পদক্ষেপগুলো দেখতে পাই পরবর্তী সময়। এখন তো নির্বাচন অলরেডি কালকে চলে আসছে, তো নির্বাচনের পরবর্তী সময়ে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে এবং পুরুষ শিক্ষার্থী উভয়কেই যেন এই সাইবার বুলিংয়ের
এর শিকার না হতে হয়, এই যে হেনস্থা করা হয় অনলাইনে এবং এই যে আইডিগুলো আসলে ডিসেবল করে দেওয়া হয়। আমার নিজের দেখা যে আমার এক জুনিয়র সামিয়া মাসুদ মোহাম্মদ, তার আইডিকে ডিসেবল করে দেওয়া হয়েছে। কারোর বিপক্ষে আসলে কথা বললে এই যে আক্রোশ মিটানোর একটা মানে রাস্তা বা পন্থা, এটা আসলে আমার কখনোই পছন্দ না। আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে প্রশাসনের কাছে এবং যারা নির্বাচন কমিশন এখন আছে, যারা যে কথাটা দিয়েছে সেই কথাটা যেন রাখে, এটাই আশা রাখবো। এবং আমি মানে আইসিটি মন্ত্রণালয়কেও অ্যাড্রেস করতে চাচ্ছি, কারণ এটা কিন্তু তাদের আন্ডার থেকেই আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবায়ন করতে পারবে। তো তারা যেন এটা নিয়ে আসলে মানে একটা পদক্ষেপ নেয়, কার্যকর পদক্ষেপ নেয়। নিশ্চয়ই কার্যকরী পদক্ষেপ যেন নেয়, সেটা আমরা আমাদের সবারই প্রত্যাশা। আপনি মোসাদ্দেক একটু আমাদের বলবেন, এই যে অভিযোগগুলো আসছে, এই যে আইডিগুলো ডিসেবল করে দেওয়া হচ্ছে, নিশ্চয়ই ফেসবুক একটি বড় মাধ্যম যেটার মাধ্যমে আপনারা প্রচারণা চালিয়েছেন, সেখানে মনে হচ্ছে এগুলো কারা করতে পারে, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের প্রচার প্রচারণা কিন্তু গতকালকে আরেকটু প্রশ্ন যদি যোগ করি, আজকে ছাত্রদল তাদের যে ব্রিফিংয়ে তারা সেখানে বলেছে যে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েই কোনো গোষ্ঠী তাদেরকে এভাবে সাইবার অ্যাটাক করছে। আবার প্রতিদ্বন্দ্বী কেউ হয়তো এরকম অভিযোগ করতে পারে। তাহলে মানে পাল্টাপাল্টি যে এই অভিযোগগুলো, মানে কারা করছে এগুলো আসলে এই আইডি? দেখুন, আমরা কিন্তু কোনো সংবাদ সম্মেলনে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম পাইনি, নাম বলে নেই তারা। যেটা হয়েছে, ধরুন গতকালকে প্রচার প্রচারণা শেষ দিন ছিল অফলাইনে, এখন আমাদের যে প্রচার প্রচারণা সেটি অনলাইনে যতটুকু চলবে, সেটা আচরণবিধির সাথে কিছুটা হলো সিদ্ধ। তো এখানে যে বিষয়টা যে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই না, বরঞ্চ গতকালকে থেকে আমাদের যারা নির্বাচনে রয়েছেন, যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিল, সেটা ছাত্রদল বলতে পারেন বা শিবির বলতে পারেন বা স্বতন্ত্র আছে তাদেরকে বলতে পারেন, অন্য কেউ বলতে পারেন, সবার আইডি রিস্ক কিন্তু ডাউন হয়ে গিয়েছে গত কয়েকদিন ধরেই। তো এই যে বিষয়টা, এটা থেকে আমরা মনে করি যে পারস্পরিক অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে লেলিয়ে দিতে এখানে আপনার সিআরআই যে এক সময় আপনার অনলাইন জগৎকে নিয়ন্ত্রণ করে তাদের ফেসিবাদকে শক্তিশালী করেছিল, নিষিদ্ধ লীগকে আপনার বৈধতা দিয়েছিল বিভিন্ন অপকর্মে, এই যে তারা তাদের অনলাইন জগতে একটা স্ট্রং জোন ধরে রেখেছিল, সেই জায়গা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা কোনোভাবে আপনার এই ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ শক্তি, তার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পারস্পরিক দীর্ঘদিন পরে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, সেটাকেও তারা বাধাগ্রস্ত করতে চাইছে কিনা, আপনি এরকমই মন্তব্য? যে প্রায় 2 দশক পর বলতে পারবো না, 15-16 বছর পরে বাংলাদেশে নির্বাচনের একটি বাতাস বইছে, গণতন্ত্রের একটা অগ্রযাত্রার সূচনা হয়েছে। সেই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য এবং পারস্পরিক ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে লেলিয়ে দিয়ে পারস্পরিক সংঘাত সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্যই পতিত ফেসিবাদ এই ধরনের কার্যক্রম করে থাকতে পারে কিনা, সেটি আসলে আইসিটির মন্ত্রণালয় থেকে খতিয়ে দেখাটা জরুরি। সেটি খতিয়ে দেখা হচ্ছে। মিথু, আপনি একটু বলবেন আমাদেরকে, আপনি তো ক্যাম্পাসে দীর্ঘদিন থেকে আছেন, আপনি জুলাই গণ অভ্যুত্থান করেছেন, এখন প্রার্থী হয়েছেন, মানে আপনি যে পদে দাঁড়িয়েছেন, আপনি একটু বলবেন আপনাকে কেন এই পদে ভোট দেবে মানুষ, আপনার কি মনে হয়? আমি কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকে দাঁড়িয়েছি। ব্যাপারটা এমন ছিল না যে আমি শুধু ডাকসু কেন্দ্রিক আসলে এখানে দাঁড়িয়েছিলাম বা এইটা কাজ করছিলাম। আমি ডাকসুর তফসিল ঘোষণার অনেক আগে থেকে আসলে এই পদটাতে কাজ করতে চাচ্ছিলাম, কারণ আমার আগ্রহের জায়গা এটা। একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের 2টা বেসিক জিনিস দরকার, একটা হচ্ছে তার খাবার খেয়ে বেঁচে থাকা এবং একই সাথে পড়ার পরিবেশ থাকা আর কি। তো সেই 2টা বেসিক জিনিস নিয়ে আমি আমার কাজ করার আগ্রহ পেয়েছিলাম। আসলে সলিমুল্লাহ মুসলিম হলে গিয়ে ক্যান্টিনটা যখন আমি পরিদর্শন করি, আমি গিয়েছিলাম কোনো একটা কারণে, কিন্তু যেখানে গিয়ে যখন আমি ক্যান্টিনটা দেখি, আমার আসলে রুচি লাগছিল না যে আমি ওখানে বসে 2 নলা ভাত খেতে পারবো। তো সেই জায়গা থেকে আমার মাথায় আসছে যে আমার এই জিনিসটা নিয়ে ইমিডিয়েটলি কাজ করা উচিত, এবং আমি আমার হলেও ক্যান্টিন মালিক পরিবর্তনে কাজ করেছি। তো সব কিছুর পরে বলতে চাই যে মানুষ আমাকে কেন ভোট দিবে, একই সাথে আমার সাংগঠনিক একটা দক্ষতা আছে, পাশাপাশি আমার মনে হয় যে আমার যে একটা মানুষের সাথে সখ্যতা বা অ্যাডজাস্টমেন্টের যেই জায়গাটা, একটা মানুষকে খুব সহজে আপন করে নেওয়ার যেই জায়গাটা, সেটা অন্যান্য প্রার্থীদের থেকে অনেক বেশি আমার কাছেও লাগে। এবং আমার মনে হয় যে আমি সবাইকে নিয়ে, সব শিক্ষার্থীদের উপকারে ওদের ম্যান্ডেট নিয়ে ওদের কাজগুলোকে বাস্তবায়ন করতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি। আপনি আশাবাদী এই পদে ভোট পাওয়ার জন্য। আপনি একটু একই প্রশ্ন আপনার কাছে, আপনাকে কেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ভোট দেবে? দেখুন, আমি সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করার জন্য বা যারা যোগ্য হিসেবে আমি 4টা ক্রাইটেরিয়া মনে করি। প্রথমত হচ্ছে সাহিত্য সম্পর্কে বোঝাপড়া থাকাটা জরুরি, দ্বিতীয়ত হচ্ছে সংস্কৃতি সম্পর্কে বোঝাপড়া থাকাটা জরুরি। এই সম্পর্কে অনেক সাহিত্যে আপনি সাহিত্যের ছাত্র আমরা জানি, মানে সাহিত্য নিয়ে পড়লেই কি কেউ সাহিত্যের ব্যাপারগুলো বুঝবে, মানে খুব বেশি নিয়ে যদি পড়ে অথবা না পড়ে সে যদি সাহিত্য নিয়ে কাজ করে থাকে তাহলে সে সাহিত্য বুঝবে। অনেকে তো আমরা সাহিত্য সাবজেক্ট না পড়ি,
পড়ি না, কিন্তু অন্য সাবজেক্টে পড়ি, তারপরে তো সাহিত্য পড়াশোনা করে আমরা সাহিত্য বুঝি। তো সেই জায়গা থেকে সাহিত্য যেমন আমি পড়ছি, পাশাপাশি সাহিত্য নিয়ে আমার কাজ রয়েছে। প্রথম বর্ষে আমার বিশ্ববিদ্যালয় আরসি মজুমদারের নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে নজরুলের অগ্নিবীণা কাব্যের 100 বর্ষ পূর্তি উপলক্ষে আমার একটি প্রবন্ধ উপস্থাপিত হয়েছিল। তো সে ধরনের লেখালেখির কাজ যেমন আমার রয়েছে, পাশাপাশি সংস্কৃতির অঙ্গনে আমি কীর্তনখোলা নাট্য সংসদের সাথে যুক্ত ছিলাম, আলোকবর্তীকে সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, এবং বেশ কিছু নাটক মঞ্চায়নের ক্ষেত্রে আমি কাজ করেছি। কার্যকলাপের সঙ্গে আপনি যুক্ত, এই জন্য আপনাকে এই পদে ভোট দিতে আশা করছি। জি জি, এর পাশাপাশি আমি যে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে একজন প্রার্থীর ডাকসুর কাজ হচ্ছে অধিকার আদায় করা এবং শিক্ষার্থীদের একটি অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। তো অধিকার আদায়ের ক্ষেত্রে এখানে সম্পাদকের কাজ হবে যে নিডসগুলো রয়েছে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে, সেই নিডসগুলো বার্গেনিং করে আদায় করে নিয়ে আসা। তাই আমি মনে করি আমরা যে গত 3-4 বছর যাবত ক্যাম্পাসে যে লড়াইটা চালিয়েছি, সেই লড়াইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার যেভাবে আদায় করেছি, সেই জায়গা থেকে আমি মনে করি যে অন্যান্য সকল প্রার্থীর থেকে আমি বেশি। আপনার প্রতি আমি শেষ একটা প্রশ্ন করবো, আপনাকে শেষ করবো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা গত রাতেও দেখলাম যে কিছু ব্যানার, বিভিন্ন কিছু পোস্টার বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। যখন নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গিয়েছিল 11টার দিকে, ঠিক ওই সময়টাই লাগিয়েছে, এবং আমরা গণমাধ্যমে দেখেছি যে ওখানে বলা হচ্ছে বাংলায় অর্থ করলে এমন যে তোমার প্রফেসরদেরকে হত্যাকারীদের তুমি ভোট দিও না। এখানে কি এমন কোনো প্রার্থী দাঁড়িয়েছেন নাকি যারা হত্যা করেছেন, আমরা মানে তাদের হত্যা করার কোনো সুযোগ আছে নাকি? আমি এরকম কোনো প্রার্থী তো দেখছি না যে যারা প্রফেসরদের হত্যা করেছে, এবং এই ছবিটা আমি দেখলাম এখানে, এবং যে সকল প্রার্থীদের প্রফেসরদের ছবি দেওয়া হলো তারা আমাদের জাতীয় বীর, তাদেরকে হত্যা করেছে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এবং তাদের এই দেশের দোসররা। কিন্তু এরকম কাউকে তো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখছি না। আমি তো দেখছি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, এটাকে আপনি কি হিসেবে দেখছেন? এই যে নির্বাচনের ঠিক একদিন আগে এই ধরনের পোস্টার, এটিকে আপনি নির্বাচন বানচালের, এটা তো সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন এবং এখানে সংঘাত বাঁধানোর একটা প্রচেষ্টা মাত্র। আমি দেখছি যে নির্দিষ্ট দল তাদের ব্যানারেই করেছে, এবং তারা করেছে কিন্তু 11টার পরে। কিন্তু আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, ভোটকে ম্যানিপুলেট করার জন্য প্রকাশ্য যে কার্যক্রম, সেটি তো গতকালকে 11টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। এরপর তার এই ধরনের কার্যক্রম চালানোর কোনো বৈধতা নাই। তারপর তো বিশ্ববিদ্যালয় প্রশাসন, তো এইটা একটা সিঙ্গেল ঘটনা মাত্র। এরকম শত শত ঘটনা ঘটেছে আচরণবিধি লঙ্ঘনে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, শুধুমাত্র শোকজ দিয়ে ছাড়া আর কোনো ব্যবস্থা তাদেরকে আমরা গ্রহণ করতে দেখিনি। এটি আসলে আমি পরিষ্কার না যে কারা এটা করাইতে পারে, তবে আমরা মনে করি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটি করে থাকবে আর কি। আপনার কাছে কি মনে হয়, মানে এই যে আমরা ঘটনাটি দেখলাম, নির্বাচনী প্রচারণা শেষ, তখন দেখি যে অনেকে পোস্টার লাগিয়েছে যে এই করা যাবে না, তাকে ভোট দেওয়া যাবে না, এবং একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন নির্দিষ্ট নিচে নাম আছে, আপনি এটা নিয়ে কি বলবেন? আমি আসলে রিপোর্টটা সকালবেলায় দেখেছি, এবং এখন টেলিভিশনের মাধ্যমে দেখতে পেয়েছি যে উনি একটা রিপোর্ট করেছে। তো সেখানে দেখতে পেলাম যে তারা তাদের প্রচারণা চালাচ্ছে না, অন্য একটা প্যানেলকে যেন ভোট না দেওয়া হয় সেটার জন্য তারা হচ্ছে যে বলতেছে যে আমরা তো আমাদের প্রচারণা চালাচ্ছি না, আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে যেন কেউ এখানে ভোট না দেয় সেজন্য বলতেছে। তো আমি আমার মনে হয় যে যেই সংগঠনটা লাগিয়েছে সেটা বাম একটা সংগঠন, এবং এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত ছিল, এবং আমার মনে হয় যে নির্বাচন কমিশনের উচিত ছিল যে এটার ব্যাপারে হচ্ছে যে একটা স্পষ্ট পদক্ষেপ নেওয়া, কারণ এটা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন করছে। আপনি তো কখনো নির্বাচনী প্রচারণা কোনোভাবে পদক্ষেপ করতে পারেন না। আমি আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ এখনো পর্যন্ত, এবং কালকে সারাদিনের প্রচারণার মাধ্যমে আমি পজিটিভিটি নিয়েই আসলে ঘরে ফিরেছিলাম যে আমি জিতে ফিরবো ইনশাল্লাহ। এবং আমি চাই যেন মানুষ একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে, ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ভোট দিতে আসুন এবং বুঝিয়ে দিন যে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা পরিবেশ তৈরি হয়েছে, মানে যাকেই ভোট দিন অন্তত ভোটটা দিতে আসুন। দর্শক, আজকের এই ক্যাম্পাসে ভোট প্রোগ্রাম আজকের এই পর্যন্তই ছিল। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।